একটু বলতেন প্লিজ। এই ডিজিটাল টেকনোলজির যুগে মানুষের মাইন্ড ঘন্টায় ঘন্টায় না মিনিটে মিনিটে চেঞ্জ হয়, আর সেজন্য ফেসবুকে ঢুকলেই দেখবে সেখানে লেখা থাকে হোয়াটস অন ইউর মাইন্ড। জীবনটারে ফেসবুক বানায় ফেলিস না রে সোনিয়া। হ্যালো প্লিটু, হোয়াট হ্যাপেন্ড? হ্যাপেন্ড তো ভেরি সিরিয়াস চিন্তাবিদ ভাই। আপনার প্রিয় অ্যারিস্টটলের ঘরের ব্রেন তো কমেই বাইরে চলেছে। তো এখন তো ঘর ব্যাপার তুমি আসবেই। গতকাল তো ডিনারের মধ্যে ক্ষুধাবন্ধের বাসস্থান চেষ্টা করে দিয়েছে, 14 ঘন্টা হয়ে গেল, এখনো ক্ষুধার একটা ফিলিংস সেটাই লাগছে না। আজকে আপনার ব্যাটারি শাখা এবং বিদ্যুৎ শাখার কোন স্টাফই আসে? তারা কি তোমার কোন ইনফরমেশন দিয়েছে? না, তারা কোন ইনফরমেশন দেয়নি। আমি অবশ্য খবর পেয়েছি যে তারা কেন আসেনি, কিন্তু সেই ইনফরমেশন নীতিগতভাবে গ্রহণযোগ্য না। এদিকে একজন পুরাতন ক্লায়েন্ট এসেছে টিভি সারানির জন্য, তাদের না পেয়ে চা খেতে গেল। এমন অবস্থায় কি অ্যাকশন নিতে পারে? 5 মিনিট দেখবা, 5 মিনিট দেখে বিভাগীয় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবা, ঠিক আছে? ওকে বস। কদ্দর বল, কি অবস্থা? অবস্থা খুব একটা ভালো সেটা বলা যাচ্ছে না, কিন্তু একটা পেনিক সিচুয়েশনের মধ্যে আছি। হেলথ এন্ড সেফটি আইনে একটা গাড়াকল সৃষ্টি হয়েছে। হেলথ এন্ড সেফটি আইনের গাড়াকল কি করলে কি করে? কিন্তু আমার এই জায়গায় এসে কারেন্টের সপক্ষে হেলথ এন্ড সেফটি আইনে মামলা করার হুমকি আমার দিস। চিন্তা তোর তো এই গাড়াকলে পড়ার কোনো কথা না। এ বিষয়ে তো আমার বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তবে গ্যারাকলের ফাঁদ পাতা ভবনে কিটা কোন জায়গায় ধরা পড়ে কে জানে। যাই হোক, তোমার যে বিষয়ে আমি ফোন দিয়েছি, তোমার 2জন স্টাফ যারা আমার এখানে পার্ট টাইম লার্নার হিসেবে কাজ করে, তাদের একজনের গর্দনে ব্যথাজনিত কারণে তোমার ওয়ার্কশপে 2 ঘন্টা পরে হাজিরা দেবে। তাদের ছুটি মঞ্জুর করার জন্য তোমাকে আমি রিকমেন্ড করছি বন্ধু বিজু সাহেব, প্লিজ। গর্দনে বেদনাজনিত কারণে কি তুই কি ওদের মারধর করেছিস নাকি? ও প্লিজ, যা বলছি ওর অতিরিক্ত কিছু জানতে চেয়েও না বন্ধু। এমনিতে হেলথ এন্ড সেফটি আইনের একটা গ্যারা করে আছি, তার উপর আবার প্রত্যবসের মামলায় জড়ায় যেতে পারি। বুঝেছি, আর করা লাগবে না। তুমি তোর শিষ্যদের হাতে কোনো কারণে খাওয়া পাইছো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রিকমেন্ড করেছো, কোন অসুবিধা নেই। তাদের 2 ঘন্টার জন্য আমি ছুটি মঞ্জুর করলাম, কিন্তু তুমি নিজে 2 ঘন্টা পরে। Yes, yes, thank you. ম্যাক্সি, ম্যাক্সি, তোমার বিদ্যুৎ আর ব্যাটারি 2 ঘন্টা পরে আসবে। আমি ছুটি মঞ্জুর করেছি, যাও। জি আছে। পাখি একটু বাইরে আসবেন? পৃথিবীর একমাত্র প্রাইভেট টেইলার্সের মালিক বাজনাপা মিস বাজনা কি একটু বাইরে আসবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? কাজ কাম বাদ দিয়ে সারাদিন ডাকাডাকি? আমি মুখে আর কিছু বলবো না, মুখে বলে কোনো প্রতিকার না পেয়ে আজ আমি লেখার মাধ্যমে আমি জানাতে চাই আমার জীবনের একটা অধ্যায়ের কথা। তা হঠাৎ করে সেজে গুজে এসে কষ্টে আছি আইজুদ্দিন মার্কা টাইপের কথা বলতেছেন কেন মিস্টার তিস্তা? আইজুদ্দিন কতটুকু কষ্ট আছে সেটা আমি জানি না, আমি তো চিনিও না। তবে আমার এই লাভ লেটার, আমার এই লিজার লেটার পরে একদিন সবাই বলবে কষ্টে আছে ভুটান।
আমার এই লেটারটা পড়ে আপনি যা বলার আমারে বললেন প্লিজ। সরি, আপনার কালী মাথায় তেলা পোকা ছেড়ে দেওয়া টাইপের হাতের মুখে আমার পক্ষে পড়া সম্ভব করতেছে। আপনি নিজেই নিজের লেখা নিজেই পড়তে হয়, এই জন্য কবিতা না লেখে আমি তরছি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ছি। একদিন হয়তো গর্ব করে আমার নামে দেশের মানুষ উচ্চারণ করবে। এক নির্জন গ্রামে গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম টেইলার্স। আমি সেই বিশ্বের প্রথম প্রাইভেট টেইলার্স এর প্রথম কাটিং মাস্টার। আমাকে এই সুযোগ পাওয়ার জন্য বেগম রোকেয়া, রাজিয়া সুলতানা, ইন্দিরা গান্ধী, ইলামিত্র প্রীতিলতার মতো একজন মহিষী নারী মিস বাজনা পারভিনকে জানাই আমার প্রাণ ডালা সালাম। আমি চেয়েছিলাম এইখানে আমার কর্মজীবন জারি রেখে জীবনটা কাটিয়ে দেব, কিন্তু গুটি কয়েক হেড কোকের কারণে গুটি কয়েক হবে না, একজন হেড কুকে বহু অত্যাচারে ও পূর্বের সকল রেকর্ডদারি দুর্ব্যবহারের কারণে কুটির শিল্পের আদলে গড়ে ওঠা একটি নারী একটি টেরাস কর্মসূচির এপিটানিয়া আমি রিজাইন করতে বাধ্য হচ্ছি। আমার বকেয়া বিল পরিশোধ করিয়া আমাকে অবমুক্ত করিলে বাধিত থাকিব। বাই বাই, সি ইউ, গুড নাইট। না, গুড নাইট হবে না, গুড আফটারনুন। বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনার এই চিঠির প্রেক্ষিতে আমি যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনি ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমরাও চাই না আপনার মতো একজন বিশিষ্ট চিন্তাবিদ, সক্রেটিস, বৃহত্তর চিন্তাবিদ সমাজের, তারপর ইউনিয়ন পরিষদ শাখার অনারেবল সভাপতি আওলাদে খদ্দরমনা থানার বারান্দায় যান। কারণ আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি কতটা আতঙ্কিত এবং ভয়াক্ত। অবশ্য অরিজিনাল সক্রেটিস এরকম মেলামাইনের কাপে হিমলক পান করতে ভয় পাতেন না। প্রসঙ্গ চেঞ্জ করে গ্রিক সভ্যতার টামাটার সময় না ফিরে যাই প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলবো। তোমাকে কি পরিমাণ ড্যামারেজ দিলে তোমরা বিশ্ব শ্রম আইনের বলে আমাকে থানায় যাওয়া থেকে ভেল দেবে? সরি চিন্তাবিদ ভাই, সরি। আপনি কি করে ভাবলেন যে আমরা আপনার থেকে ড্যামারেজ নেব? আপনি শুধু আপনার মোবাইল থেকে সানাই পারভিনের মোবাইলে যে রহস্যজনক এসএমএসটা তদন্ত হচ্ছে না, ওইটার কাজটা বন্ধ করে দিলেই হবে। তোমার গর্দানের চোট লাগার সাথে এই রহস্যজনক মেসেজের কি সম্পর্ক? এটা কি একটু এক্সপ্লেন করবা অ্যারিস্টটল প্লিজ? সে অসুস্থ, তার গর্দানে ইনজুরি, তাই দিয়ে এখন কথা বলানোটা শ্রম আইন পরিপন্থী। তাতে আপনার কেস আপনার এগেইনস্টে আরো শক্ত হয়ে যাবে। তাই আপনার মঙ্গলের জন্য যা বলার আমি বলতেছি চিন্তাবিদ ভাই। আপনি রহস্যজনক মেসেজের তদন্ত ভাগ দিচ্ছেন আমাদের বস ইঞ্জিনিয়ার বিজু কবিরাজ, কিন্তু এইসব তদন্ত করতে গেলে সরকারি সনদ থাকতে হয়, যা আমাদের বস ইঞ্জিনিয়ার বিজু কবিরাজের নেই। তাই থানায় যে যদি এইসব মেসেজের প্রসঙ্গ উঠে আসে তাহলে তো আপনি ডাবল কেসে পৌঁছে যাবেন।
সেজন্য তো ছিলেন যে এইসব ব্যাপারে পদক্ষেপ না নিয়ে আপনার চাইতে যাওয়া উচিত। খুবই জরুরি একটা পয়েন্টে অবতারণ করেছো তুমি। এমনিতে আমি ফিজিক্যাল ট্রেনিং সনদ ছাড়া মানে তোমাদের হেভি ডিউটি এক্সারসাইজ করে গর্দানে আকাম না মানে আকামের গর্দানে ইঞ্জুরি করে দিয়েছি। তার উপর আবার যদি আমি সনদহীন কর্মকর্তাকে তদন্তের ভাগ দেই। থ্যাংক ইউ প্লেটো, থ্যাংক ইউ সো মাচ। কোন কোন সময় তোমরা আমার চেয়ে বেশি ক্ষুদ্র যুক্তিবিদ। না না না, আমি মেসেজের তদন্ত করাচ্ছি না। আপনি কেন তদন্ত কাজ বন্ধ করে দিয়েছেন এটা আপনার বন্ধু আমাদের বস বিজু বস তাই বলার দরকার কি? হ্যাঁ বুঝতে পেরেছি। বললে পরে বিজু হয়তো তোমাকে ভুল বুঝতে পারে। ভাই কিসের ভাই করছে আপনি তো আনকে অবস্থা তো মনে হচ্ছে মাথার মধ্যে ক্রিয়া হয়েছেন, মাথা ঘুরছে, গরম মাথা গরম। কতদিন পড়েছিলেন? কতদিন পড়েছিলেন? কি করছিস? হাতে প্রবলেম তাহলে কি? আটারি ব্লক তাহলে তো এনজিওগ্রাম করতে হবে। দেখি এই তো 16 বাল্ব লেখা, সব তো ঠিক আছে। দেখি সোফার থেকে দাঁত খোলা দেবো না। আজিল বছর একদম ইম্পর্টেন্ট সময় হয়েছে, কথা কব কথা বলিস পরে তোর সঙ্গে কথা কব না, চুপ করে ছিলেন। কেউ যত্ন নেয়নি তো দেখে বোঝা যাচ্ছে। অসুবিধা নাই, আমি বুঝেছি তো, আমি বুঝেছি তোমার প্রবলেম কোন জায়গায় সেটা আমি বুঝেছি, বুঝে ফেলেছি আমি। তোমার উস্তাদ যেদিকে রওনা দেয়নি তুমি সেই দিকে রওনা দিচ্ছ। চিতে পড়ে থাকবে তার বুঝবা না, লাঠি মেরে কিন্তু তার ভেঙে দেবো। চুপ করে থাক, অসুবিধা নাই, বুঝেছেন? এরপরে বাড়ির লোকদের বলে দেবেন ঠিকঠাক মতন আপনার সেবা যত্নটা করেন, নাহলে হবে না। যাচ্ছে কিন্তু। আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব। কবিরাজ সাহেব বললে কি হবে? আমি কবিরাজ, যন্ত্রের কবিরাজ বলতে হবে। ও আচ্ছা, তো বাসার ফ্রিজের অবস্থা কি ঠিক করে দিলাম? ঠিক মতো চলতেছে? একদম ঠিক আছে। আপনার 2 মিনিটের ভিতরে এই কবিরাজি মতে আমার যে ফ্রিজটা সাইজ দিছিলেন এই কথা শোনার পর চাপ ভাঙা বাজারে হুলস্থুল কারা ঘটে গেছে। তাই নাকি? বাহ 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 বাহ, তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। আমি তো মনে করেন চাক ভাঙা বাজারে সবাই চ্যালেঞ্জ করে আইছি, এই টিভি আমি সারাই নিয়ে আসবই। হাততালি করেছেন কিসের জন্য আপনি? এবার কি অবস্থা আপনি জানেন? এ সম্পর্কে কোনো ধারণা আছে? কি রোগ হয়েছে বুঝেন আপনি? এর তো মনিটর সিরোসিস হয়েছে। যদি ভালো করতে না পারি তাহলে তো চ্যালেঞ্জ করে এসেছেন, আমার তো মান সম্মান নিয়ে টানাটানি পারবে। অবস্থা আপনি জানেন? এ সম্পর্কে কোনো ধারণা আছে? কি রোগ হয়েছে বুঝেন আপনি? এর তো মনিটর সিরোসিস হয়েছে। যদি ভালো করতে না পারি তাহলে তো চ্যালেঞ্জ করে এসেছেন, আমার তো মান সম্মান নিয়ে টানাটানি পারবে না। গুড আফটারনুন বস। আমরা চলে আসছি বস। তুলে তো আইসো গুড আফটারনুন না কি সেটা দেখতেছি। কাটায় কাটায় টাইমলি চলে আসো, কিরাম করে বলো তুমি? আর তোমার তেরা ঘরের বেতার অবস্থা কি? আমি তো ফুল কন্ট্রোলে বস। ওই হেভি ওয়েট পেন কিলার খাইছি তো ঠিকঠাক।
হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক আইসা, খুব ভালো হয়েছে। আমি যার যার আসন মতন বসে যাও। আর আমাদের পুরানো ক্লায়েন্ট রফিক সাহেব আইসে মুমূর্ষু রোগী নিয়ে। ইমার্জেন্সি কেস, তাড়াতাড়ি এন্ট্রি করে নাও। একজন মানুষের উপর যদি এইরকম খাদ্য নিয়ন্ত্রণ আরোপ করা হয় তাহলে তো সে বিদ্রোহ করবে। এই ভুটান চাইনার উপরে ওই একই ঘটনা ঘটেছে। তুমি এমপ্লয়ার হিসাবে তার খাদ্য নিরাপত্তা দিতে পারবে, এটা তোমার ব্যর্থতা। বাজনা করবে, আমার কিছু করার নেই আব্বা। আপনি সম্বরাকে ফ্যামিলির হেড কুক বানিয়েছেন। খাবার সরবরাহ এবং নিয়ন্ত্রণ দুটি তার আন্ডারে। এখন আমি তো বেআইনি ভাবে তার ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করতে পারি না আব্বা। অত কথার কোনো দরকার নেই। আমাকে আমার পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় করে দেন, আমি চলে যাই। অসম্ভব। গতকাল আপনার বানানো একটা ডেবিট দেখে বিদেশে অনেক প্রশংসা করি। বিদেশে আধুনিক যুগের ছেলে 2-4 বছর সে শহরে থেকেছে, তার প্রশংসার একটা মূল্য আছে না? আপনি স্যালি করে তো আমি আপনাকে ডিজাইন দিতে পারি না। যেটা বললো সেটা তো একটা পয়েন্টের কথা। তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো ভুটান। ঠিক আছে, আমি একটা শর্তে আমার ডিসিশন চেঞ্জ করতে পারি। আমাকেও মোল্লা ফ্যামিলির ফ্যাশন এন্ড স্টাইল ডিজাইনের বিভাগের প্রধান করতে হবে। আমি যার জন্য যে ডিজাইনের পোশাক নির্ধারণ করব তাকে সেই ডিজাইনের পোশাক পরতে হবে। না, তোমার চাওয়াটা একটু অতিরিক্ত হয়ে গেল না ভুটান? তুমি যদি এখন আমাকে পায়জামা পাঞ্জাবি ছেড়ে দিয়ে জিন্সের প্যান্ট পরতে বলো, সেটা তুমি পারো? মোল্লা সাহেব, আপনি একজন নারীর পছন্দ অনুযায়ী খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারতেছেন, আর একজন অভিজ্ঞ জনপ্রিয় কাটিং মাস্টারের ডিজাইনের পোশাক পরতে পারবেন না? মিস্টার পিস্তলের দাবিটা কিন্তু আমার কাছে ঠিকই বলে মনে হচ্ছে আব্বা। আপনি তাকে আমাদের ফ্যামিলির ফ্যাশন এবং স্টাইল ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিয়ে দেন। ঠিক আছে, তোমার রিকমেন্ডেশন আমি মেনে নিলাম। আমি আজ রাত্রে এই ভুটান দর্জির নামে একটা ফ্যামিলি টেইলার হিসাবে নিয়োগ পত্র রেডি করে দিয়ে দেবো। ঠিক আছে, আপনি সুগান্তরের ডিসিশনের জন্য পায়জাম করেছেন এবং আপনার ছেলে স্মরণ করে রাখতে আসি। Excuse me, Mr. Pistol. Sorry, the family cutting master. আপনি বুঝতেছেন না কেন রফিক সাহেব? সবকিছুর তো একটা রুল আছে, ল আছে, ঠিক না? এখন আপনি ওখানে গিয়ে আবার আমার টেবিলের সামনে এসে দাঁড়ান, তারপর আপনার যন্ত্রের প্রাথমিক চিকিৎসার কাজ শুরু হবে। পাতার যে ঘটনা, এ দেখছি বাসের চেয়ে কুঞ্চেই বড়। ওরে ভাই, আপনার বসের রুমে ঢুকে কেবল কথা বলে আসলাম তার সাথে, আর আপনারা কি বলতেছেন আবার নতুন করে শুরু করতে হবে? প্লিজ, আপনার যেটা বলা হয়েছে আপনি সেটা করেন। আপনাকে তো আমাদের ভুবনে ওয়েলকাম না জানে আমরা কাজ শুরু করতে পারি না। প্লিজ আপনি সাইডটা পিছনে যান, আবার আসেন। 1, 2, 3, 4। বলেন, কি বলবেন? আমাদের ভুবনে আপনাকে সুস্বাগতম। আপনি যে যন্ত্রটি এনেছেন সেটির ধরন বলুন প্লিজ। মানে যন্ত্রের ধারণ? ও, ধারণ ক্ষমতা। একটা 24 ইঞ্চি টিভির ধারণ ক্ষমতা কত হতে পারে সেটা তো আপনাদেরই ভালো জানা। আরে আমি ধারণ ক্ষমতা বলিনি, ধরন বলেছি। যাক, আপনার আর ক্ষতি হবে না। আমি বুঝতে পারিছি আপনার কথাতে যে আপনি একটা 24 ইঞ্চি টিভি আনিছেন। আচ্ছা, এখন কথা হলো, এই টিভিটা আপনি কি কোরআন সূত্রে মালিক, নাকি দান সূত্রে মালিক, নাকি শ্বশুর বাড়ির থেকে যৌতুক হিসাবে পাইছেন?
ওরে ভাই, দান যৌতুক ক্রয় কোন সূত্রেই এই টিভির মালিকানা আমি না। এটা চাক ভাঙা বাজারে এক কাপড়ের দোকান মালিকের টিভি। সেই টিভিটা নষ্ট হয়েছে, এটা মেরামত করার জন্য আপনাদের ওয়ার্কশপে আমি নিয়ে আইছি। আপনি একটা মিনিট ওয়েট করেন। আপনার টিভির মালিকানার পয়েন্টটা একটু ক্লিয়ার হতে হবে আমাকে। মিস্টার ব্যাটারি, আপনি টিভির বিবরণগুলি এন্ট্রি করে ফেলেন। এক মিনিট আসতেছি। ম্যাডাম, প্রবলেম কিসের প্রবলেম? এত প্রবলেম টেনশন না করে অন্য টিভিটা তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করেন। সমস্যা তো এখানেই, এই টিভির মালিক তো উনি না, চাকভাঙা বাজারে ওনার দোকানের পাশের দোকানের মালিকের টিভি। এমনও তো হতে পারে ম্যাডাম, উনি একটা চুরাই টিভি মেরামত করতে নিয়ে আসে। চুরাই টিভি না ডাকাতির টিভি সেটা দেখার দায়িত্ব তো আপনার না। হাসপাতালে একজন রোগী এসেছে, তার চিকিৎসার জন্য, তার ইমার্জেন্সিতে ভর্তি করাবেন, নাহলে টিভিনে ভর্তি করাবেন। কার টিভিতে দেখার দায়িত্ব তো আমাদের না, এটা দেখবে থানা পুলিশ। বুঝতে পেরেছি মিস ম্যাক্সি ম্যাডাম, চোরবাটপার নিয়ে তো আমাকে কারবার না। আমাকে কারবার হচ্ছে ডিজিজ আক্রান্ত ইলেকট্রনিক জিনিসপত্রের চিকিৎসা সেবা প্রদান করা। তবে এই যে সন্দেহজনক মালিকানা টিভি মেরামতের জন্য যদি কোনো আইনগত জটিলতা তৈরি হয়, তার সব দায়িত্ব কিন্তু আপনার। জেল ফাঁসি যা হবে সব আপনার। আপনার টিভির বিস্তারিত সবকিছু আমি এন্ট্রি করে ফেলেছি। লাস্ট প্রশ্ন, আচ্ছা আপনার টিভি আমাকে এই ওয়ার্কশপে আনার পূর্বে সর্বশেষ কবে কর্তব্য হতেছিল? টিভিটা গত 3 বছর আগে হঠাৎ করে একদিন ছায়া সুবিধা চলা অবস্থায় টিভিটা বন্ধ হয়। তারপর গত 2 বছর ধরে একটি টেবিলের পায়া হিসাবে এই টিভিটা ব্যবহার হয়ে আসছে। 2 বছর যাবত টেবিলের পায়া হিসেবে টিভি ব্যবহার হয়ে আসতেছে। টিভির মালিকের ছেলে পড়ার টেবিলের পায়া ভেঙে গেলে এই টিভির উপরে আরো কয়েকটা নেট দিয়ে টেবিলের পায়া হিসাবে ব্যবহার হয়ে আসছে। টিভির এরকম বহুবিধ ব্যবহারের কথা জীবনে এই প্রথম শুনলাম। আচ্ছা যাক, বাদ দেন। সেই টেবিলের পায়ার এখন কি অবস্থা? আপাতত 3 পায়ের উপরেই রাখা আছে। টিভিটা যদি মেরামত করা সম্ভব না হয়, তাহলে পূর্বের অবস্থানে আবার ব্যাক করা হবে। আপনি আপনার টিভির কাছে গিয়ে অবস্থান করেন, আমাদের বস এক্ষুনি আপনার টিভি মেরামতের কাজের শুভ উদ্বোধন করেন। খরচপাতি কিরকম তা তো সেটা আগে কিভাবে বলবেন? বস এসে আপনার টিভির চিকিৎসা ব্যয় কত হতে পারে সেটা আপনার আগাম জানায় দেওয়া হবে। আপনার সামর্থ্যের ভিতর থাকলে আপনি ঠিক করাবেন। যান প্লিজ, আপনার টিভির সাথে গিয়ে ওয়েট করেন। আমি আপনার টিভি সম্পর্কে বিস্তারিত বিবরণ বসকে জানানোর ব্যবস্থা করতেছি।